নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। অবশেষে সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল মুক্তি পেলেন। তাদের বিরুদ্ধে যে খুন এবং ধর্ষণের মামলা ছিল তা থেকে তারা আজকে আদালত থেকে জামিন পেয়েছেন। এখন সন্দীপ ঘোষকে জেলেই থাকতে হবে, তার বিরুদ্ধে আরজি কর দুর্নীতি মামলার অভিযোগ রয়েছে। অর্থাৎ যে কথা প্রথম দিন থেকে বলছিলাম, এই কেসের মূল আসামি সঞ্জয় রায়, তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি একমাত্র খুনি এবং ধর্ষক, এর মধ্যে অন্য কেউ জড়িত নয়। তা কলকাতা পুলিশ তদন্ত করছিল, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল। তারপরে নির্যাতিতার বাবা মা তারা সিবিআই এনকোয়ারির বায়না করেছিলেন। তার সঙ্গে বামপন্থী বেশ কিছু বিপ্লবী নেতা সিবিআইকে একেবারে জামাই আদর করে কোলে তুলে নিয়ে এসেছিলেন। সেই কোলে তোলা বাচ্চা আজকে লাথি মারলেন বিচারের মুখে। এই সিবিআইকে কারা নিয়ে এসেছিল? নির্যাতিতার পরিবারের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী গেছিলেন। মুখ্যমন্ত্রী একটা সময় চেয়েছিলেন, কিন্তু তারা রাজ্য পুলিশের ওপর বা কলকাতা পুলিশের ওপর এতটাই ক্ষুব্ধ ছিলেন যে যেন কলকাতা পুলিশ খুন করেছে, কলকাতা পুলিশ সমস্ত তথ্য লোপাট করেছে। তারপরে তারা চলে গেলেন সিবিআইয়ের কাছে। তাদের দূত হিসেবে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী পেঁচা বিকাশ ভট্টাচার্য। তিনি মহামান্য হাইকোর্ট থেকে সিবিআই এনকোয়ারির দাবি করলেন। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে তারা পথে নেমে পড়লেন। তারা ভাবলেন কলকাতা পুলিশ হয়তো তদন্ত করবে না, তদন্ত ধামাচাপা দিয়ে দেবে। রাজ্য পুলিশ হয়তো তদন্ত করে না, কারণ এই রকমই একটা তাদের নিজেদের মধ্যে ভাবনা ছিল। কিন্তু রাজ্য পুলিশ দেখিয়ে দিল জয়নগরের কেসে 60 দিনের মাথায় দৃষ্টান্তমূলক ফাঁসির সাজা। আজ ফারাক্কাতেও একই ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনের ফাঁসির সাজা হয়েছে। রাজ্য পুলিশও যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে এবং অত্যন্ত কম সময়ের মধ্যে, যা একটা রেকর্ড। 90 দিন ধরে সিবিআই কি করলো? কলকাতা পুলিশ যেখানে তদন্ত শেষ করেছিল এখনো সেখানেই তারা পড়ে রয়েছেন। তারা এই খুন এবং ধর্ষণ কেসে আর নতুন কোনো প্রমাণ জোগাড় করতে পারেননি। তাদেরকে একেবারে জামাই আদর করে কোলে তুলে যারা নিয়ে এসেছিলেন তারাই আজকে লাথি মারলেন। গতকাল প্রতিবেদনে দেখিয়েছিলাম যে দুদিন আগে নির্যাতিতার বাবা মা বলেছেন সিবিআই নাকি মিথ্যে কথা বলছেন। সিবিআই যে মিথ্যে কথা বলেন এটা এতদিন পরে, 90 দিন পরে আপনারা উপলব্ধি করলেন। আজকে নির্যাতিতার মা তিনি বললেন তারা নাকি হতাশ। গত দুদিন আগে বলেছিলেন সিবিআই মিথ্যে কথা বলছে, আজকে নাকি সিবিআই এর কাজে তারা হতাশ। সিবিআইকে তো আপনারাই ডেকে এনেছিলেন। আজকে নির্যাতিতার মা কি বলেছেন আপনারা শুনুন, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আমরা খুব হতাশার মধ্যে আছি, কোনো বলার মতো কোনো কথা নেই আমাদের কাছে। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি, তাই ওদের জামিন হয়ে গেছে। আর কি বলবো বলুন? সন্দীপ ঘোষের অভিজিৎ টালা থানার ওসি জামিন হলো। নিচে নামাতে হতে পারছি না, আমি কি করে নিয়েছি মাথা কেটে জানতো, মাথা কেটে যাচ্ছে। আমাকে তুই এগুলো সিবিআই তাদের 90 দিনের মধ্যে তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই সব জামিন করা হয়েছে। হ্যাঁ, লোকটা তুলে দিই। আমরা আইনজীবী সরে গেছেন, যিনি ছিলেন সব মনাশ করেছে, তিনিও সরে গেছেন। হ্যাঁ, আইনজীবী আমাদের সেট হয়ে গেছে। হঠাৎ করে সন্দীপ ঘোষকে জামিন দিল সিবিআই, সিবিআই চার্জশিট দেয়নি বলে। কি বলবেন কাকিমা এটা আপনি? আমার কি বলার আছে? আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। আচ্ছা,
সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে। আপনাদের নতুন আইনজীবী এখন কে বারবার লড়বে? সিটের উপরে বলতে পারবো না, এখন বলতে পারবো না, এখন খুব হতাশার মধ্যে আছি, এখন আর কিছু মানে এই বলতে পারবো ঘটনা না। চূড়ান্ত হতাশ। এটা চূড়ান্ত হতাশ। একটা কথা বলুন, কারণ এই যে কুন্তলির ঘটনায় 61 দিনের মাথায় সেই দোষী সাব্যস্ত করলেও তার সাজা হয়ে গেল, এবং ফারাক্কার ঘটনা হলো, এখনো পর্যন্ত চার্জশিট জমা পড়েনি। তার মানে কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে বাস মানে তাহলে সেটা ভালো হতো? না, রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে ভালো হবে কেন? মারা আছে তো। আপনারা শুনলেন নির্যাতিতার মায়ের বক্তব্য। তিনি হতাশ হবেন। 90 দিনের সময় এই সিবিআই পেয়েছিল, ভারতবর্ষের সবচেয়ে বড় বৃহত্তর এজেন্সি। তারা কি করলেন? 90 দিন ধরে এদিক ওদিক ঘুরে বেড়ালেন, বাংলা জুড়ে একটা রাজনীতি করলেন, হাজার হাজার মানুষ পথে নামলেন, বাংলা ছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হলো এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হলো। কিন্তু তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছিল যে সিবিআই এতদিন পর্যন্ত কি করেছে, কারণ সিবিআই ট্র্যাক রেকর্ড এই নির্যাতিতার বাবা মা হয়তো জানেন না, আর এই লক্ষ্মী প্যাঁচা বিকাশ ভট্টাচার্য হয়তো জানেন না, এই বিপ্লবী জুনিয়র ডাক্তাররা হয়তো জানেন না। তাই তারা সিবিআই এর উপর ভরসা করেছিলেন। সিবিআই 90 দিনে অস্ত্রডিম্ব প্রসব করেছেন, কিছুই তারা করতে পারেননি। এখন বামপন্থী অনেক নেতা বলতে শুরু করেছেন যে প্রমাণ নাকি লোপাট করা হয়েছে, সেই জন্যই কিছু তারা করতে পারেননি। তাহলে কিসের এজেন্সি তারা? যদি কেউ খুন বা ধর্ষণের করার পরে তিনি প্রমাণ লোপাট করবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। সঞ্জয় রায়ও সেদিন যখন খুন ধর্ষণের কেসে যুক্ত ছিলেন, তিনি সেখান থেকে তার নেক ব্যান্ড ছাড়া সবই তিনি গোপন করে বেরিয়ে এসেছিলেন। শুধু নেক ব্যান্ডের সূত্র ধরেই তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। কোনো খুনি যখন খুন করে তখন তিনি প্রমাণ লোপাট করবেন। তাহলে সিবিআই এর মতো একটা সংস্থা ভারতবর্ষের সমস্ত নামি দামি কেসের তারা তদন্ত করেন, এই তাদের ইন্টেলিজেন্সি। এবং গত কয়েকদিন ধরেই আরজি করের আন্দোলন এমন একটা জায়গায় পৌঁছে গেছিল, যেভাবে বিভিন্ন জায়গা থেকে ইনফ্লুয়েন্স করা হচ্ছিল। বৃন্দা গোভারের মতো আইনজীবী, যিনি ভারতবর্ষের বহু বিখ্যাত কেসের তিনি আইনজ্ঞ ছিলেন, তিনিও সরে দাঁড়ালেন। তিনি বললেন যে বাইরে থেকে বহু মানুষ নাকি হস্তক্ষেপ করছেন, কারণ তিনি বিনা পয়সায় এই তদন্ত করতে গেছিলেন এবং অত্যন্ত আন্তরিকভাবে একজন ডাক্তারি ছাত্রীর মৃত্যুর তদন্তকে তিনি সহযোগিতা করেছিলেন, তিনি হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তার সঙ্গেও চূড়ান্ত অসহযোগিতা করা হলো। কেন বিকাশ ভট্টাচার্য সরে গেছিলেন? তিনি রাজনীতি করার জন্যই সেখান থেকে সরে গেছিলেন। এবং বৃন্দা গোভার, তার পরিচয় নতুন করে দেওয়ার নেই। তিনি ভারতবর্ষের বহু বিখ্যাত কেস, মাওবাদী তদন্ত থেকে শুরু করে, তিনি শিখ দাঙ্গা থেকে শুরু করে, বিলকিস বানু থেকে শুরু করে বহু কেসের তিনি আইনজ্ঞ ছিলেন এবং তার ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভালো। তার মতন একজন আইনজীবী বিনা পয়সায় লড়ছিলেন, তার উপর এমন চাপ সৃষ্টি করা হলো, তিনিও সরে যেতে বাধ্য হলেন। এর দায় কে নেবেন? এর দায় নিতে হবে এই বামপন্থী বিপ্লবী জুনিয়র ডাক্তারদের, এই দায় নিতে হবে বামপন্থী নেতাদের এবং নির্যাতিতার পরিবারের। তারা কিন্তু দায়িত্ব এড়াতে পারেন না, কারণ তাদের বুকের যন্ত্রণা, তাদের কষ্ট, তাদেরও মানবিকভাবে বিষয়টি দেখা উচিত ছিল। আজকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি বলেছেন আপনারা একটু শুনুন। মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল এবং তদন্ত ঠিক দিকে এগোচ্ছিল। এখন তারপরে অনেকের মনে হলো উই ওয়ান্ট সিবিআই, তো সিবিআইতে গেছে। এবার যারা নেমন্তন্ন করে সিবিআই ডেকে এনেছিল, যেদিনকে সিবিআই হলো সেদিনকে কত পৈশাচিক হইচই, এইবার দেখব। তো কী হলো? তো সেই সিবিআই এখনো পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি যে মূল ধর্ষণ এবং
খুনের ঘটনার সঙ্গে এই সন্দীপ ঘোষ বা অভিজিৎ বাবু তাদের কোনো সম্পর্ক ছিল? এখন ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই, ডাক্তারদের নিজেদের মধ্যে গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, তারা মিলে কুৎসা, ভিত্তিহীন গল্প, রগরগে গল্প, ভুয়ো অডিও এগুলো ছড়িয়ে লোকের মধ্যে একটা ধারণা তৈরি করে দিয়েছিল। আর রোজ সব বিভিন্ন খবর আমরা দেখতাম, সূত্র মারফত জানা গেল এই হয়েছে। আরে ভাই, কিসের সূত্র? যে সূত্র কানে কানে খবর খাওয়ায় আর সেই সূত্র চার্জশিটে লিখতে পারে না, ও আবার কিসের সূত্র? সোর্সেস সেড, সূত্র জানিয়েছে অমুক এই করেছে, সূত্র জানিয়েছে অমুক ওই করেছে। কেমন সূত্র? যে বাজারে খবর খাওয়ায় চার্জশিটে লেখে না। তো সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন, তাদের যাদের ঠিক করে দিতে হবে, তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না। আমি দুদিন আগে দেখছিলাম এক জুনিয়র ডাক্তার বড় বড় কথা বলছিলেন ময়না তদন্ত নিয়ে। আরে ভাই, ময়না তদন্তে তো জুনিয়র ডাক্তারদের 5 জন সই করেছে। ময়না তদন্তে তো ওই বিপ্লবীদের 5 জন সই করেছে এবং বলেছে এখানে কোনো সমস্যা ছিল না। সেদিনকের ওই দেওয়াল ভাঙায় জুনিয়র ডাক্তারদের সই আছে, সেগুলো এই জুনিয়র ডাক্তাররা চেপে গেছিল। বিচিত্রবীর্য গোস্বামী বলে যে চতুষ্পদ, সে 150 গ্রাম সিমেন্টের গল্প ছেড়েছিল, অবৈজ্ঞানিক। যারা পোস্টমর্টেমে ছিল এই বিপ্লবী জুনিয়র ডাক্তাররা, তারা তো সই করে বলেছে সব ঠিকঠাক ছিল। সুপ্রিম কোর্ট কেস মনিটর করেছেন, সবার লয়ার সেখানে ছিল। গতকাল একবার একটা লয়ার বদলে গেল, বিকাশবাবু বদলে গেলেন। গতকাল দেখলাম বৃন্দা গ্রোভার ছেড়ে গেছেন এবং বৃন্দা গ্রোভারের ছেড়ে যাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৃন্দা গ্রোভার সেখানে পরিষ্কার তার তরফ থেকে বলা হয়েছে আমরা সাক্ষ্য এবং আইনের উপর দাঁড়িয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ ওনারা নিজেরাও বুঝতে পেরেছেন যে যেগুলো বাইরে থেকে চাপ দিয়ে রাজনীতি করা হচ্ছে এর মধ্যে তারা নিজেদের গুডউইল জড়াতে চাননি। অভয়ার বাবা মাকে শ্রদ্ধা করি, তাদের বুকের আগুন চোখের জল বুঝি, কিন্তু কিছু খারাপ লোকের চক্করে পড়ে মেয়ের মৃত্যুর পরের দিন থেকে রোজ নিয়মিতভাবে সাংবাদিক বৈঠক করে শেখানো বুলি, কোর্টে গিয়ে সিবিআই চেয়ে আনা, এগুলো করে নিজেদের মেয়ের আততায়ীকে বিচারে বিলম্বিত করা, বিচারে বিলম্ব, এর জন্য দায় কিন্তু তার বাবা মারও। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বক্তব্য। তবে আমরা প্রথম দিন থেকে যে কথা বলছিলাম, এই খুন এবং ধর্ষণের কেসে সঞ্জয় রায় ছাড়া কেউ যুক্ত নেই এবং যেভাবে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল সেদিন থেকেই এই ঘটনার প্রতিবাদ করেছিলাম যে এই খুন ধর্ষণের কেসে কোনো মতেই তারা জড়িত থাকতে পারেন না এবং একজন অফিসার যিনি তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাকে কি করে সিবিআই গ্রেপ্তার করে তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে এই সিবিআইকে যারা নিয়ে এসেছিলেন তারাই আজকে কটাক্ষ করছেন। নির্যাতিতার বাবা মা বলছেন সিবিআই মিথ্যে কথা বলছেন, সিপিএম এর নেতারা বলছেন মিথ্যে কথা বলছেন, জুনিয়র ডাক্তারেরা বলছেন মিথ্যে কথা বলছেন। তারা আবার আগামীকাল থেকে পথে নামবেন। কিসের জন্য তারা পথে নামবেন? কার কাছে তারা বিচার চাইবেন? তারাই তো এই সিবিআইকে একেবারে জামাই আদর করে কোলে তুলে নিয়ে এসেছিলেন। সেই সিবিআই কি বিচার দিল তা বাংলার মানুষও দেখলো। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি। উই ওয়ান্ট জাস্টিস।